আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। নমস্কার, আমি অতীন। বেঙ্গল টিভি 24x7 আয়োজিত আজকের আলোচনার অনুষ্ঠান অতিমারীর সংকট, থিয়েটারের ভবিষ্যৎ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায় অংশগ্রহণ করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বেশ কিছু গুণী মানুষজন। আসুন তাদের সঙ্গে আমরা আলাপ করিয়ে দিই। প্রথমেই আমি আলাপ করাবো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। নমস্কার। চন্দনদার বাহাতে আছেন ডক্টর অপূর্ব দে। নমস্কার। হুগলি উত্তরপাড়া কলেজের অধ্যাপক, নাট্য গবেষক ডক্টর অপূর্ব দে। আমার বাহাতে আছেন সম্রাট মুখোপাধ্যায়, অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক এবং নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায়। তিনজন অতিথিকে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে আলোচনা করব বলে। আমাদের আলোচনার বিষয় ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন, অতিমারীর সংকট, থিয়েটারের ভবিষ্যৎ। শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। আমাদের স্বাভাবিক জীবনযাত্রাই কেমন যেন ওলটপালট হয়ে গেছে। কোনো ছোটদেরই এখন স্কুল যেতে হয় না, পড়তে যাওয়া নেই, সবটাই অনলাইনে। বড়দের অফিস নেই, সবটাই ওয়ার্ক ফ্রম হোম। সমস্ত স্বাভাবিক ছন্দ একটু ওলটপালট হয়ে গেছে। ফলে স্বাভাবিক কারণেই থিয়েটারও এর বাইরে নয়। আমরা জানতে চাইব প্রথমেই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের কাছে যে আজকে থিয়েটার যে সংকটের মুখোমুখি, এই সংকট কি এই প্রথম, নাকি থিয়েটারের সার্বিক এই সংকট এর আগেও আমরা কখনো দেখেছি? সারা পৃথিবীর কথা বলার আগে আজকের দিনটার একটি বিশেষ তাৎপর্যের কথা আমি বলি। আজকের দিনটা আমাদের বাংলার বিশিষ্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। আজকের দিনটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থ গীতাঞ্জলির প্রকাশের দিন 1910, 16ই আগস্ট। এবং আজকের দিনটা ট্র্যাজেডি দিন, যে যখন সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র, গঙ্গাবত বসু এরা সমবেতভাবে, বিজন ভট্টাচার্য সমবেতভাবে নবান্ন নাটক তৈরি করছেন, সেই সময় আজকের দিনটা হচ্ছে কলঙ্কিত দিন। 1946-এর 16ই আগস্ট কলকাতার দাঙ্গার দিন। কলকাতায় বিভৎস দাঙ্গা হয় এবং পাশাপাশি নোয়াখালীতেও দাঙ্গা হয়। থিয়েটার বন্ধ হয়ে যায়, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। মানুষ তখন লড়াই করছে ভ্রাতৃত্বের জন্য, ভাইয়ে ভাইয়ে বেঁচে থাকার জন্য। এই দিনটা, আজকের দিনটা 16ই আগস্টের যে তাৎপর্যগুলো আমার মনে পড়ে যাচ্ছে, সেগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম। আন্তর্জাতিক ক্ষেত্রের দিকে যদি তাকাই, তাহলে বলবো যে আমি প্রথম কথাই বলতে চাই যে প্রায় 56 বছর ধরে থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি এই ধরনের ঘটনা পৃথিবীতে বারবার ঘটেছে। মহামারীর আক্রমণ, যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বারবার ঘটেছে সমস্ত কিছু। এবং বারবার থিয়েটার বন্ধ হয়ে গেছে। থিয়েটার হলকে প্রথম আক্রমণ করা হয়েছে 1577। লন্ডন মিউনিসিপ্যালিটি এবং লন্ডনের চার্চ একত্রিত হয়ে বন্ধ করে দিল থিয়েটার, লন্ডনের থিয়েটার। কেননা থিয়েটারে শত শত লোক যায় এবং তারা সব মাতাল লম্পট জোচ্চোর, আর যারা অভিনয় করে তারাও মাতাল লম্পট জোচ্চোর। ওখানে ছেলে মেয়ের একসঙ্গে অভিনয় করে, যা খুশি তাই হয়। সুতরাং থিয়েটারের পাপে ঈশ্বর এত বেশি বিরক্ত হয়েছেন যে এই ধরনের একটি মহামারী পাঠিয়েছেন, প্লেগ। যে প্লেগের কথা প্রথম জানা যায়, শত শত মানুষ পড়ে আছে লন্ডনের রাস্তায়। সবাই বলছে এই কার পাপ? থিয়েটারের পাপ, থিয়েটার বন্ধ করো। অতএব
তারপরে লন্ডন মিউনিসিপ্যালিটি এক স্লোগান দিল চার্চের সঙ্গে একত্রিত হয়ে থিয়েটার বন্ধ হোক। রাজা কিন্তু রাজার সঙ্গে তখন কিন্তু চার্চের বিবাদ বেঁধেছে, রাজা কথা বলতে পারছেন না। শেক্সপিয়ার চলে গেলেন রেগে, 13 বছরের বালক বেরিয়ে গেলেন। থিয়েটারের প্রতি তার ভালোবাসা প্রথম থেকে, কারণ তখন তিনি ঘোড়া রাখার বিজনেস করছেন। বেরিয়ে গিয়ে তিনি যখন ফিরে এলেন ক বছর পর, তিনি দেখেন প্লেগের প্রাদুর্ভাব অনেক কমেছে, ন্যাচারাল কারণেই কমেছে, কিন্তু থিয়েটার হল আর খুলছে না। তখন তিনি আশ্চর্যভাবে 3টি কমেডি লিখেছিলেন। তিনি ভাবছিলেন থিয়েটার হল গিয়েই খুলবো, আগে কোনো নিষেধাজ্ঞা মানবো না। থিয়েটার হল খুললেন, তারপর কিং লিয়ার নাটক লিখলেন। মানুষ প্রথমে 50 জন, 100 জন, তারপরে শত শত মানুষ, যত মানুষ ভেতরে তত মানুষ বাইরে টিকিটের হাহাকার করছে। কোনো নিষেধাজ্ঞা টিকলো না। থিয়েটার আবার তার নিজের সাম্রাজ্য ফিরে পেল। এরপরে তো অনেক ঘটনা আছে, সম্রাট জানে বোধহয় এগুলো, অপূর্ব জানে যে বারবার আমাদের ফ্লু আক্রমণ হয়েছে, ফ্লু এর আক্রমণে আমাদের থিয়েটার, ভারতীয় থিয়েটার বিপন্ন হয়েছে। আমাদের কলেরার আক্রমণে আমরা এক সময় সমস্ত কিছু বন্ধ করতে হয়েছে, সাহিত্য সংস্কৃতি সব বন্ধ হয়ে গিয়েছিল। মহামারী বারবার আক্রমণ করেছে, স্প্যানিশ ফ্লু বারবার আক্রমণ করেছে, কিন্তু থিয়েটার বন্ধ ছিল 5 মাস, 6 মাস, 1 বছরও বন্ধ ছিল। কিন্তু যখন থিয়েটার হয়েছে, আবার থিয়েটার তার নিজস্ব ঐশ্বর্য নিয়ে হয়েছে। আমি বিশ্বাস করি, এবং আমার বিশ্বাস আমার সঙ্গে সম্রাটের মতো সমালোচক আছেন, অপূর্বদের মতো নাট্যবিদও আছেন। আমরা বিশ্বাস করি থিয়েটারের এই মাহাত্ম্যতে। আমরা বিশ্বাস করি থিয়েটারের বিকল্প কোনো মিডিয়া নয়, থিয়েটারের বিকল্প কোনো অনলাইন কিছু নয়, থিয়েটারের বিকল্প থিয়েটার। আমরা অপেক্ষা করব সেই দিনটার জন্য যখন আবার আমরা থিয়েটার করতে পারবো। সুতরাং ইতিহাস যদি ঘাঁটি, এই ধরনের মহামারীর ঘটনা আছে। আমরা বিশ্বাস করি করোনা মহামারীও কেটে যাবে, কেটে যাওয়ার পর আবার মানুষ তার স্বাভাবিক ছন্দে ফিরে যাবে, এবং ফিরে যাওয়ার পর থিয়েটার তার নিজস্ব ঐশ্বর্য, নিজস্ব অবস্থান, নিজস্ব সম্মান, নিজস্ব মর্যাদা আবার ফিরে পাবে। আপাতত আপনারা শুনলেন, বর্তমান মহামারী পরিস্থিতিতে, এই অতিমারী পরিস্থিতিতে, এই সংকটকালীন পরিস্থিতিতে কিছুদিনের জন্য হয়তো থিয়েটার একটু থমকে আছে বা অন্য কোনোভাবে হচ্ছে, কিন্তু চন্দনবাবু বিশ্বাস করেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আবার একদিন ঠিক আগের মতো করেই হই হই করে নিজের মর্যাদায় ফিরবে থিয়েটার, এবং আবার থিয়েটার হবে। আমি অপূর্ব বাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে আসি, যে এটা আমরা নিশ্চয়ই কেউ অস্বীকার করছি না যে সারা পৃথিবীতে যেভাবে করোনা ভাইরাস হানা দিয়েছে, আমাদের ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়, বাংলাও তার ব্যতিক্রম নয়। এই যে এই সংকট একটা পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সর্বক্ষণের যারা থিয়েটার কর্মী তারা অনেকেই অসুবিধায় আছেন। তাদের এই যে সংকট, এই যে পরিস্থিতি উদ্ভূত নতুন পরিস্থিতিতে এখন থিয়েটার কর্মীরা কেমন আছেন যদি আপনি একটু বলেন। মূলত চন্দনদার যে কথা, সেটা রেস ধরেই বলা যায়, যে কোনো সংকটের সময় থিয়েটার তার সম্ভাবনার পথটা খুঁজে নিয়েছে। এটা একটা মহামারী, অতিমারী যাই বলি না কেন, মানে এমন একটা অবস্থা যে সংকটের একদম কিনারে দাঁড়িয়ে আমরা একটা দোদুল্যমান, জীবন মৃত্যুর মাঝখানে আমাদের পেন্ডুলামের মতন অবস্থা আর কি। সমস্ত বিশ্ববাসী যেখানে সংকটের মধ্যে পড়েছে, সমাধানের মধ্যে, মানে সমস্যার মধ্যে পড়েছে, স্বাভাবিক কারণে থিয়েটার কর্মীরাও পড়েছে। এবং এই থিয়েটার কর্মীরা বলতে যারা মূলত বিভিন্ন জায়গায় থিয়েটার করতো, থিয়েটার মানে অভিনয় করে তারা কিছু আয় করত, কেউ হয়তো উইংসের ধারে দাঁড়িয়ে ফলোটা ধরতো, কেউ হাতের ছোঁয়ায় হয়তো একজনের চরিত্রের রূপটা পাল্টে যেত, মেকআপ করতো, কেউ মঞ্চটা করতো, বা যে হলগুলো আছে সেখানে কেউ হয়তো কাউন্টারের টিকিট বেচতো, বা ওই টর্চ জ্বালিয়ে সিটে বসাতো, এরকম যে পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে যেখানে আমরা মানুষ, সাধারণ মানুষ, যখন আমরা দেখি যে পরিযায়ী শ্রমিকের বুকের রক্তে বাসি রুটি ভেজে ওঠে, যখন আমরা দেখি যে স্টেশনে মৃত মাকে বাঁচানোর জন্য শিশুর কান্না বা
চেষ্টা, তখন আমাদের অজান্তেই আমাদের চোখে কোন ভারী হয়ে ওঠে, চিকচিক করে ওঠে। ফলে থিয়েটার কর্মীরাও খুব ভালো জায়গায় নেই, কিন্তু থিয়েটার কর্মীরা তারা স্পর্ধায় মাথা তুলবার সাহস দেখায়। ফলে তারা কিন্তু বসেনি। তাদের ওই বিজন ভট্টাচার্যের গত্যান্তরের মতো তাদের হয়তো গত্যান্তর হয়ে গেছে। অর্থাৎ সেই হরেন মাস্টার সে দেশ বা বড় একটা বিপদের সময় যেটা বললো যে 46-এর দাঙ্গা, এখানে এসে সে মনিহারি জিনিস বিক্রি করছে। ঠিক এরকম ভাবে আমাদের থিয়েটারের কর্মীরা তাদেরও কিন্তু গত্যান্তর হয়ে গেছে। আমাদের পাশেই আছে যে থিয়েটার জোন তপন দাস, যে তপন দাস রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে ড্রামা শেক্সপিয়ারের নাটকে অংশগ্রহণ করেছে গেছে, সে রাস্তায় দাঁড়িয়ে মাছ বিক্রি করছে। আপনি কি খড়দহের তপন দাস? হ্যাঁ, খড়দহের তপন দাস। সে কিন্তু রাস্তায় বসে মাছ বিক্রি করছে, কিন্তু সন্ধ্যা হলে সে অনলাইনে থিয়েটার চর্চাটা করছে। নান্দিকারের শঙ্কর শম্ভু, সে বাড়ি বাড়ি জল সরবরাহ করছে। ফিনান্সিয়াল থিয়েটার করে বেড়াতো বিভিন্ন দলে, এমনকি রঙ্গিলার দলেও করেছে আমাদের গম্ভীরা ভট্টাচার্য। সে বাইক সার্ভিস দিচ্ছে, অর্থাৎ মানুষ বাসে উঠতে ভয় পাচ্ছে, বাসে উঠছে না, ট্রেন চলছে না, তাকে গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছে সে বাইকে করে। এমন অনেক কর্মী আমাদের আছে যারা শেষ পর্যন্ত হয়তো কি বললাম যে তারা উইংসের ধারে ধরে ফলটা ধরতো, কিন্তু তারা এখন হয়তো স্যানিটাইজার বেচছে বা মাস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি যে একজন মেকআপ ম্যান, সে শেষ পর্যন্ত তরকারি নিয়ে রাস্তায় বসেছে। আমি একজন অভিনেতাকে জানি যে সে হচ্ছে সেলুন চালাতো, সেলুন বন্ধ, সে কিন্তু চায়ের দোকানটা করেছে, অর্থাৎ সে কিন্তু থেমে নেই। যন্ত্রণা দুটো জায়গায়। আমাদের সম্রাট আছে, সে ইকোনমিক্সের ছাত্র, সে আরো ভালো বলতে পারবে যে অর্থনৈতিক একটা ভীষণ সংকটের মধ্যে পড়ে গেছে এই থিয়েটার কর্মীরা। পাশাপাশি তাদের একটা জ্বালা, প্রতিদিন সন্ধ্যা হলে তারা হয় নাটক করত, নয় তারা রিহার্সালে যেত, নয় তারা অন্যের নাটক দেখতো, নয় তারা হয়তো কোনো নাট্য আলোচনায় যেত, সেটাও যেতে পারছে না। জ্বালাটা দুদিক থেকে, একটা হচ্ছে অর্থনৈতিক জ্বালা, অর্থনৈতিক দিক থেকে, আর একটা হচ্ছে মানসিক জ্বালা, একটা অর্থাৎ একটা মনের জ্বালা, একটা পেটের জ্বালা। কিন্তু তারপরেও কিন্তু থিয়েটার কর্মীরা বসে নেই। তারা যেমন তাদের আয়ের জায়গাটাকে, কারণ আমাদের বিশেষ করে আমাদের জেলার যে দল ঘরগুলো আছে বা কলকাতার বেশিরভাগ দলের কি হচ্ছে, একজন দুজনে তো সরকারি চাকরি করে, বা একজন দুজন হয়তো বড় ব্যবসা করে, বা একজন দুজন হয়তো উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পয়সা আছে, কিন্তু বেশিরভাগই তো তারা বেসরকারি করতো বা হয়তো কিছুটা টুকটাক করে তারপর থিয়েটারটা করতো। ফলে অর্থনীতিতে একটা বিরাট আঘাত এনেছে, পাশাপাশি তাদের একটা মনের ঝাল সেই ক্ষেত্রে। কিন্তু ওই যে বললাম যে থিয়েটার কর্মীরা তারা সংকটের মধ্যে রাস্তা খুঁজে নেয়, যেটা চন্দনদা বলার চেষ্টা করেছেন, এবং থিয়েটার কর্মীরা স্পর্ধায় মাথা তোলার রাখে। ফলে তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের যেমন মনের জ্বালাটা মেটাবার জন্য সন্ধ্যাবেলা এসে তারা থিয়েটার চর্চাটা করার চেষ্টা করছে। অনেকে এমন আছে যে নিজেদের তৈরি করছেন, এই সময় অভিনয় করছেন, শারীরিক কসরত করছেন, স্বর প্রক্ষেপণ শিখছেন, আবার দিনের বেলায় তারা পেটের জন্য কিন্তু অন্যান্য কাজ করতে পারে। এই গত্যান্তরটা হয়ে গেছে, মানে বিজন ভট্টাচার্যের গত্যান্তের নাটকটার কথা আমার মনে পড়ে গেল আর কি, এই গত্যান্তরটা হয়ে গেছে। ঠিক, খুব সুন্দর বলেছেন, একদম নামের মতোই অপূর্ব একটা ব্যাখ্যা দিয়েছেন ডক্টর অপূর্বদের। আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের আরেকজন অতিথি আছেন, বিশিষ্ট সাংবাদিক, নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায়। আমি সম্রাটবাবুর কাছে যেটা জানতে চাইব, যেটা চন্দনবাবু বলছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1946-এর দাঙ্গা, এরকম সময়ে বেশ কিছুদিন নাটক বন্ধ ছিল। সে সময়ে নিশ্চয়ই অন্য কোনোভাবে থিয়েটার করা যায় কিনা তার কিছু চেষ্টা হয়েছে। তখনকার যে মডেলগুলো, সেগুলো কি আজকের দিনে কোনোভাবে ব্যবহার করা যায়, প্রযোজ্য? না, আমি সবসময় যে কথাটা মনে করি, মানে আমি মনে করি বলে না, সারা বিশ্বের চিরকালের শিল্প সাহিত্য এটা বলে যে সেই এ টেল অফ টু সিটিজ, তার যে সামান্য যে প্রথম লাইনটা ছিল না, যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য টাইম অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টাইম। শিল্প সাহিত্য নিয়ে যারা কাজ করেন তাদের কাছে কিন্তু সবসময়ই একটা খারাপ সময়, যেমন বাহ্যিকভাবে তাদের কিছু অস্তিত্বের সংকট এনে দেয়, শিল্পের ক্ষেত্রে কিন্তু আবার কতগুলো সম্ভাবনার দরজাও খুলে দেয়। এটাও ঘটনা। চন্দনদা খুব সুন্দর বলেছেন শুরুতে, আর অপূর্বদা ওখান থেকে ধরে গোত্রান্তরে গেছে। আমি গোত্রান্তরের একটা ছোট্ট ঘটনা খালি
বলি এখানে, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের রণাঙ্গন, ইউরোপ বিপন্ন এ তো ঘটনাই, তেমনি আমাদের দেশেও কলকাতা শহরও কিন্তু খুব একটা স্বস্তিতে ছিল না। যারা পুরনো মানুষ আছে তাদের কাছে শুনেছি যে কলকাতা শহর ফাঁকা হয়ে গিয়েছিল জাপানি বোমার ভয়। গ্রামে চলে গিয়েছিল। বিভূতিভূষণের অনুবর্তন উপন্যাস রয়েছে এই নিয়ে। এবার মজাটা হচ্ছে যে তার সব থেকে মানে খারাপ শিকার হয়েছিলেন শিশির কুমার ভাদুড়ী। শিশিরবাবু তার শেষ জীবনের সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার জীবনের, আমার যৌবনের শ্রেষ্ঠ সময়টা পার হয়ে গেল যুদ্ধের মোকাবিলা করতে করতে। এটা যেমন একটা দিক যে থিয়েটার সংকটে পড়েছে বারবার। আবার দেখুন যে ওই একই সময়ের ভেতর দিয়ে কিন্তু নবান্ন তৈরি হচ্ছে। ওই একই সময়ের ভেতর দিয়ে কিছু ছেলে তারা ঠিক করছে, অপূর্বদা যেটা বলছে যে গোত্রান্তর, যে থিয়েটারটা চেনাভাবে করলে চলবে না, আমাকে প্রতি মুহূর্তে থিয়েটারটাকে অভিযোজিত করে বদলে ফেলতে হবে। এইটা আমার নিজের সবসময় মনে হয়েছে যে সিনেমার থেকে এইখানে কিন্তু থিয়েটার দু কদম এগিয়ে। প্রযুক্তিকে ব্যবহার করে সিনেমা হয়তো একটা সম্ভাবনার শিখরে পৌঁছেছে, কিন্তু এই যে প্রতি মুহূর্তে ফ্লেক্সিবল হতে পারে থিয়েটার, প্রত্যেকটা মুহূর্তে সে তার নিজের অর্থনীতিটাকে বদলে ফেলতে পারে, থিয়েটার উপস্থাপনার আকারটাকে বদলে ফেলতে পারে। যে দল 30 জন লোক নিয়ে নাটক করত, সেই দলই হয়তো দেখা যাচ্ছে যে 2 জন লোক নিয়ে নাটক করছে। একজন লোক অনস্টেজ থাকছে, একজন লোক ব্যাক স্টেজে থাকছে। 2 জন লোক নিয়ে একটা অসামান্য প্রযোজনা নামিয়ে ফেলছে। ব্রেক্টের যে লেহার স্টুকগুলো আমরা জানি যে যেগুলো পরে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং ব্রেক্টকে একটা আলাদা জায়গা করে দিয়েছে নাট্য সাহিত্যের ইতিহাসে, তার অনেকগুলোই কিন্তু এইরকম সংকটের সময় লেখা হয়েছিল যে আমি বেশি লোক নিয়ে কাজ করতে পারছি না, আমি লুকিয়ে চুরিয়ে একটা আন্ডারগ্রাউন্ড মেথডে নাটকটা করছি। এই যে কম মানুষে চলে যাওয়া, কম খরচে চলে যাওয়া, আমার নিজের বিশ্বাস যে যে থিয়েটার আত্মপ্রকাশ করবেই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে থিয়েটার নতুনভাবে আবার আত্মপ্রকাশ করবে। সেই থিয়েটারটা কিন্তু এটা হবে যে কোভিড পরিস্থিতির আগের থিয়েটার আর কোভিড পরিস্থিতির পরের থিয়েটার, এই দুটোর মধ্যে আমার মনে হয় যে একটা বড় বদল আসবে। আমি শেষ একটা ছোট্ট কথা খালি বলি, সেটা হচ্ছে যে বাদল সরকারের একটা কথা আমি একেবারে বুকের ভেতরে খোদাই করে রাখি। সেটা হচ্ছে বাদল সরকার একটা কথা বলতেন যে ওকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনি প্রোসেনিয়াম থিয়েটারে এত বড় বড় কাজ করেছেন, তার অনেকগুলো থিয়েটার জনপ্রিয় হয়েছে, অথচ আপনি থার্ড থিয়েটারে এলেন কেন? তো উনি তখন একটা কথা বলতেন যে আমি আসলে যে থার্ড থিয়েটার করব এইটা ভেবেই যে এটা করেছি এরম নয় ব্যাপারটা। আসলে কেউ কেউ আছেন যে যারা দেখানোর চেষ্টা করেন যে থিয়েটার করাটা কি ভীষণ কঠিন কাজ, এটা ভয়াবহ কঠিন কাজ। আর আমি তার বিপরীতে সবসময় চেঁচিয়ে যাই যে আসলে থিয়েটার করাটা খুব সহজ কাজ, একটু সাহস আর একটু উদ্যম লাগলেই একটা থিয়েটার করে ফেলা যায়। আমার নিজের বিশ্বাস যে এই সাহসী এবং উদ্যমী মানুষ যারা, তারা একটা নতুন থিয়েটার আনতে চলেছেন অচিরে, এটা আমার বিশ্বাস। আমরা আমাদের 3 জন অতিথির কাছে এতক্ষণ ধরে যে কথাটা শুনলাম, সকলের কথার সুর একটাই, আবার আসিব ফিরে খুব শিগগিরই। আশা শুরুও হয়ে গেছে। আশা শুরু হয়ে আমি যেমন আমি তোমাকে বলি যে আজকে আমরা এখানে আলোচনা করছি, তো কাস্টমারের ফিনিক নাট্য সংস্থা আজকে একটা নাট্যোৎসব করছে 3টে দল নিয়ে, ওদের নিজেদের একটা ইছাপুর অঙ্কুরের অন্য আকাশ নাম দিয়ে, এবং তারা বলেছে যে অন্য ভাবনা নিয়মিত ছোট থিয়েটার, যে থিয়েটারটা আজকে থেকে শুরু করছে ওরা নিজেদের দুটো প্রোডাকশন এই লকডাউনে নামিয়েছে। ইছাপুর অঙ্কুর একটা নামিয়েছে, ওরা একটা ওয়ার্কশপ প্রতি মঙ্গলবার করে ওয়ার্কশপ করেছে। আগামী 19 তারিখে দীর্ঘ 4-5 বছর ধরে গোবরডাঙ্গার রঙ্গভূমি, তারা রূপই আমাদের রঙ্গমঞ্চ, ছাদেই তারা নাটকের একটা করত। আগামী 19শে আগস্ট সেই নাট্যোৎসবটা তারা করছে, এবং গোবরডাঙ্গার নাবিক নাট্যম থেকে আরম্ভ করে এখানকার যে আশেপাশের যে দলগুলো, তারা কিন্তু সেই নাট্যোৎসবে অংশগ্রহণ করবে। আমি আজকের আরেকটা সকালে ঘটনা বলি যে বর্ধমানের স্বপ্নাঙ্গনের নিজস্ব কোনো মহড়া কক্ষ নেই। তারা বাড়িতে ওই
ভার্চুয়াল থিয়েটার করছে, আজকে সেই অন্য নাটকটা তারা করবে। বর্তমানে ললিত কোনার, চন্দনদা জানেন যে, সম্রাটও জানো, যে ড্রামা কলেজ, সেই ড্রামা কলেজ তারা সকাল থেকে স্যানিটাইজ করছে, সন্ধ্যাবেলা সেই নাটকটা করবে বলে, যেহেতু নিজেদের মনোকক্ষ নেই, ফলে কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমি অপূর্বদার সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে আমি কালকে রাত্রে জানতে পারলাম সেটা হচ্ছে যে পৃথ্বীশ রানা, হ্যাঁ, পৃথ্বীশ রানা, পৃথ্বীশ একটা অসাধারণ কাজ করেছে এর মধ্যে বসে, ওই কোভিড পরিস্থিতির মধ্যে বসে ও এই যে কথাগুলো আমরা এখানে আলোচনা করছি, ও এই ভাবনাগুলোকে ফলিত আকারে কিভাবে তৈরি করা যায়, ও কিছু মডেল থিয়েটার তৈরি করেছে। যে কাজটা করতে গেলে আগের পরিস্থিতিতে হয়তো খুব কঠিন, খুব ব্যয় সাপেক্ষ পথে আমরা ভাবতাম, অনেক জনকে নিয়ে ভাবতাম, সেটা কিভাবে কনসেন্ট্রেট করে ছোট আকারে, কম বাজেটে এবং একটা স্পেসকে ও যেটা করেছে, এই পার্ক সার্কাসের একটা ব্ল্যাক বক্স হয়েছে, ওই ব্ল্যাক বক্সটাকেও ব্যবহার করে ও ওখানে যে দর্শক কতটা ডিস্টেন্সে বসলে কিভাবে হতে পারে। এবং এই যে বলছিলাম না, যে আমি চাইছিলাম যে আলোচনা গড়ালে এটা বলবো যে কোভিড পরিস্থিতির পরে থিয়েটার বদলাতে হবে, কারণ এই যে দর্শক বসা, আগে যেভাবে যতটা ঘননিবদ্ধভাবে বসতে তো বসানো যাবে না, ফলে এই যে থিয়েটারটা আমরা যেভাবে করতাম পিকচার প্রসেনিয়াম ফরম্যাটে, এই থিয়েটারটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে, যে নানান কোণে দর্শক বসেও কিভাবে জিনিসটাকে দেখতে পায়, তার আলাদা আলাদা চেহারা তৈরি করা। এই কাজটাও একটা মডেল হিসাবে তৈরি করেছে। এবং এটা ও আমাকে কালকে রাত্রে যা বলল, যে অতি দ্রুত এটা ও মডেলগুলোকে ও ইউটিউবে দেবে। ইউটিউবে হয়তো আমি চন্দনদার সঙ্গে একমত, আমারও মনে হয় যে সবসময় হয়তো অনলাইনে গিয়ে নাটকের যে মূল শক্তিটা, প্রাণস্পন্দনটা, সেটা বোঝা যায় না, কিন্তু ও এটা একটা পরীক্ষামূলক কাজ এবং একটা মডেল হিসাবেই ও এটাকে সামনে রাখবে। ফলে সেটা হচ্ছে পৃথ্বী যে কাজটা করছে সেটা আমি জানি যে দারুণ কাজ করছে, ও এমনি খুব উদ্ভাবনী ছেলে, সম্রাট যেটা বর্ণনা দিল ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, নাথিং উইল বি ইন দিস ফর্ম ইন ফিউচার। এটা বিশ্বাস করি যে থিয়েটারের রূপরেখা সাময়িকভাবে কিছুটা বদলে যাবে, কিন্তু থিয়েটারের অন্তর্নিহিত সত্য, অর্থাৎ জীবন্ত মানুষ বসে থাকবে এবং জীবন্ত মানুষ অভিনয় করবে, না সেটা তো কোনো বিকল্প হতে পারে না। আমিও এবং সমস্তগুলো যে সংকটগুলোর কথা বললাম তার হলো। আর একটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ও যেটা বললো অপূর্ব, তার পাশাপাশি সত্যি বিকল্প ব্যবস্থা হচ্ছে। আমি এমন একটি ছেলেকে সাহায্য করেছি যে এখন তরকারি বেচছে, আমি তার নাম বলতে চাইছি না, এবং তাকে আমি সাহায্য করেছি, তুমি বাইরেতে তরকারি কিনে বিক্রি করো, নিজের সম্মান নষ্ট করো না। সে করেছে এবং দিনের শেষে 200-250 টাকা পাচ্ছে। তোমার সঙ্গে একদিন আলোচনা করেছিলাম, ছেলেটি একটা উপায় করছে, এটা একটা দিক। পাশাপাশি যারা টর্চ নিয়ে ওরা বৃদ্ধ মানুষগুলো, যারা লাইট করে, তাদের জন্য কারা, এর জন্য কিন্তু বেশ কিছু সংগঠন, ব্রাত্য বসু, ব্রাত্যজন, তারা চেষ্টা করেছে সাহায্য করতে। এদের সৌভাতৃত্ব নামে একটি সংগঠন তৈরি করেছে, দেবশঙ্কর, কৌশিকরা মিলে, সবাই মিলে, আমরা সবাই তার সঙ্গে যুক্ত আছি। আমরা চেষ্টা করছি প্রায় 30 লক্ষ টাকার মতো বিভিন্ন সারা দেশ বিদেশ থেকে যারা বাংলা নাটক দেখেন, বাংলা নাটক করেন, তারা আমার নাটক যারা করে তারাও সাহায্য করছে বিদেশ থেকে করে, সেই টাকাটা তুলে ওই সমস্ত শিল্পীদের আছে একটি সংগঠন, তারা ওই সাহায্যটা করছে, যারা অর্থাৎ একদম খেতে পড়তে পারছে না, অক্ষমতার জন্য, বার্ধক্যের জন্য, যাদের কোনো রাস্তা নেই। কিন্তু সংকটটা হচ্ছে আমাদের থিয়েটারের চেয়ে বেশি সংকট আরেক দল অভিনেতা, তাদের কেউ নেই, তাদের এই সময় তারা নামি লোক, তারা যাওয়ার সঙ্গে সঙ্গে 2000-5000 লোক ছুটে আসতো। অর্থাৎ যাত্রা শিল্প তার 40-50 জন বা যেটা বলা হলো, এইভাবে তো যাত্রা শিল্প টিকতে পারে না। শুধু থিয়েটারের সংকট নয়, অভিনেতাদের সংকট যেখানে প্রবল হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যেখানে 1-1.5 হাজারের ছাড়া কোনো যাত্রার অভিনয় হয় না, সেই দল, সেই কনসার্ট পার্টি, যারা বাজনা বাজায়, যারা তাদের কি অবস্থা হবে, এটা একটা ভয়ঙ্কর সংকট। তবে আমি এটা বিশ্বাস করি যে সময়ের কথাগুলো বলা হলো, সেই সময় কেটে যাওয়ার পর যখন সবকিছু স্থির হলো, তখন দেখা গেল শিশির ভাদুরী সংকটের পর আবার যখন নাটক করতে শুরু করলেন, তখন বেসিক থিয়েটার স্ট্রাকচারটাকে তিনি
বিসর্জন দেননি, অর্থাৎ মানুষকে সামনে বসিয়ে মানুষের সামনে অভিনয় করা, সেটা ছোট হোক বড় হোক। না, তখন অনলাইন ছিল না। অনলাইনের ব্যাপারটা হচ্ছে আমার তীব্র আপত্তি এখানে, যে অনলাইন থিয়েটার আসলে থিয়েটারই নয়। এই কারণে থিয়েটার নয়, থিয়েটারের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এইরকম যে জীবন্ত দর্শক মঞ্চ অভিনয়, এটা হচ্ছে থিয়েটারের বেসিকটা। এবার এটা বাদ দিয়ে যদি কিছু হয় তাহলে ভবিষ্যতে একটা নতুন ধরনের কিছু হবে, যার নাম আমরা হয়তো মঞ্চাভিনয় বা থিয়েটার বলবো না, অন্য কিছু বলবো। বাট আই এম প্লিডিং ফর থিয়েটার, যার কোনো মৃত্যু নেই এবং মৃত্যু হবে না বলে বিশ্বাস করি। শুধু একটা কথা সম্রাটের কাছে ধার করে বলি, ইয়েস, থিয়েটার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, করেছেও। তার ফলে যে সংকটগুলো কাটিয়ে যে থিয়েটারগুলো হয়েছে, সেই থিয়েটার যারা করছেন এই সময়ে দাঁড়িয়ে নিশ্চয়ই ব্রাত্য বসুর মতো নাট্যকার, তিনি যেমন নাটক লিখছেন, আমরা যারা প্রবীণ নাট্যকার আমরাও নাটক লিখছি। আমরা যে নাটকগুলো লিখছি, ব্রাত্য যে নাটকগুলো লিখছে, তাছাড়া যারা নাটক লিখতে জানেন তারা যে নাটকগুলো তৈরি করছেন, এই সময় দাঁড়িয়ে যে মঞ্চ যখন খুলবে তখন এই নাটকগুলো অভিনয়িত হবে। আমি বিশ্বাস করি প্রথম কদিন মানুষ ভিড় করে আসবে না, তারপর যখন শুনবে আরে বাবা নাটকে এই সব দৃশ্য আছে, এইগুলো দেখানো হচ্ছে, মানুষ ভিড় করবে। আমি সেলফ কনফিডেন্ট মানুষ, আমি বিশ্বাস করি আমার থিয়েটার দেখতে লোক ভিড় করবে, এটা আমার চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি ব্রাত্য থিয়েটার দেখতে লোক ভিড় করবে। নাট্যকার ব্রাত্য বসুর এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। যারা থিয়েটার করতে জানেন, থিয়েটার লিখতে জানেন, থিয়েটারের বেসিক স্ট্রাকচারকে অক্ষুণ্ণ রেখেই তারা সময়ের সঙ্গে তাল মিলে থিয়েটারটা করবেন, এই বিশ্বাস রাখি। আমি সম্রাটের সঙ্গে অপূর্বর সঙ্গে সমস্ত বিষয়ে একমত, কিন্তু এই কথাগুলো একটু অতিরিক্ত আত্মবিশ্বাস হলো। আসলে চন্দনদা একটা সময় এবং সেই সময়ের একটা স্তম্ভই আমি বলবো চন্দনদাকে। তো চন্দনদার সময়ের শটটা তুলে আনছেন, কিন্তু আমি চন্দনদার সঙ্গে একই সঙ্গে একমত এবং দ্বিমত। একমত এইখানে যে আমি এটা একদম নিশ্চিতভাবে বিশ্বাস করি যে থিয়েটার মূলগতভাবে দর্শকের সামনে সরাসরি উপস্থাপন করার শিল্প, এবং সেটাই থিয়েটারের শক্তি, সেটাই থিয়েটারের সব থেকে বড় কৌশলগত অবস্থান। যে একটা থিয়েটার প্রতি মুহূর্তে নিজেকে সে আগের মুহূর্তেও জানে না কিভাবে বদলে, উৎপল দত্তের টিনের তলোয়ার শেষই হচ্ছে সেইটা দিয়ে, যে করতে গেছে শতবার একাদশী, সেটা করতে গিয়ে হয়ে যাচ্ছে সেই জায়গাটা। কিন্তু আমার নিজের তা সত্ত্বেও এটা মনে হয় যে এই যে নতুন যে মাধ্যমগুলো এসছিল, এই যে আজকে আমরা বসে এখানে এই যে আলোচনাটা করছি, এটা কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউব, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। থিয়েটার যেমন খুব বনেদি শিল্প, আমি মনে করি থিয়েটার সেরকম কিন্তু খুব বুদ্ধিমান শিল্প। থিয়েটার কিন্তু আত্মীকৃত করেছে, সিনেমা থিয়েটারকে আত্মীকৃত করেছে, আত্মীকৃত করেনি বললে ভুল বলা হবে, যে কোনো শিল্পই অন্য শিল্পকে আত্মীকৃত করে। কিন্তু আমার মনে হয় থিয়েটার অনেক বেশি বুদ্ধিমত্তার সঙ্গে বরং সিনেমাকে আত্মীকৃত করেছে। এবং এটা যে খুব এখনকার প্র্যাকটিস তা না, আমি এই তর্কটাতে যেতে চাইছি না, এটা অনেক ইতিহাসের পেছনে চলে যাবে। যে পিস কাটার ফ্লাই করেছিলেন যখন পেছনে পর্দা টাঙিয়ে, পিস কাটারের মতো মানুষ, তখন অনেকে বলেছিল যে থিয়েটারের জাত চলে গেল, পেছনে সিনেমা চলছে। কিন্তু আমি সেটাই বলছি যে আমার নিজের ধারণা যে এই অনলাইন মাধ্যমও যেটা যাচ্ছে, এটাকেও কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালকেরা ব্যবহার করতে পারেন। আমি কিরকম একটা বলি আপনাকে, সেটা হয়তো আমি চন্দনদার সঙ্গে ওই তর্কে যাব না যে সেটা মূল বনেদি থিয়েটারের মতো হবে কিনা। ধরুন যে আপনি কোথাও 40টা লোককে নিয়ে যেতে পারেননি, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওই যে স্ক্রিনকে মেলানো, ভার্চুয়াল রিয়েলিটিকে মেলানো, খানিকটা ভার্চুয়াল রিয়েলিটি এবং খানিকটা মঞ্চে উপস্থাপনা, এটা কিন্তু আগামী দিনে আমার নিজের এটা মনে হচ্ছে, আমার মানে মনে হওয়া বলুন, আশঙ্কা বলুন, সম্ভাবনা বলুন, যে কোনোটাই, যে এই রকম কতগুলো কৌশলগত জায়গায় কিন্তু থিয়েটার যাবে। এবার প্রশ্নটা হচ্ছে, চন্দনদা যে প্রশ্নটা তুলতে চাইছেন, যে তাতে কি শিশির বাবুর মতো থিয়েটার বা চন্দনদার মতো থিয়েটার বা ব্রাত্যর মতো থিয়েটার, সেগুলো কি পড়ে যাবে?
না, পড়বে না। আমরা ওই থিয়েটারেই ফিরব, কিন্তু এই যে মাঝখানের যে একটা আপৎকালীন পরিস্থিতি, আমার ধারণা তাতে কিন্তু এই কৌশলগত অবস্থানগুলো, অন্য মাধ্যমগুলোকে ব্যবহার করে নেওয়া, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে আগে একটু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাটা যখন আসলোই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো আমাদের মানে থিয়েটার অ্যাবসার্ড তারই জন্মটা হয়। শিশির ভাদুরী ছেড়ে যাচ্ছেন 1938 সালে, স্টার ছেড়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু পূরণ করে দিল মহেন্দ্র গুপ্ত। তিনি যখন আসলেন নাট্যকার, অভিনেতা, পরিচালক হিসাবে, এবং তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনটাও কিন্তু তুঙ্গে, এটা মাথায় রাখতে হবে। 1941-42-এ ব্রিটিশ বিরোধী আন্দোলনটা তুঙ্গে, শুধু দুর্ভিক্ষ মন্বন্তর নয়, 3টে ধারায় তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। উনি কি করলেন, উনি শতবর্ষের আগে রঞ্জিত সিং, টিপু সুলতান, নন্দকুমার নাটকগুলো করলেন, যে শতবর্ষের আগে ব্রিটিশ পরে কি করে দিল, নাটকই করলেন। হ্যাঁ, নাটকই করলেন, কিন্তু উজ্জ্বল না সম্রাট, আমি আসছি চন্দন, ওই জায়গা আসছি। না, আমি একটা কথা শুধু যোগ করে দিই এখানে, সম্রাটকে মনে করিয়ে দিচ্ছি যে বছর 4 আগে মঞ্চের পাশাপাশি একটি বিশিষ্ট চ্যানেল চেষ্টা করেছিল থিয়েটারটা দেখাতে টেলিভিশনের মারফত, সম্পূর্ণ ব্যর্থ। না, ওটা কিন্তু থিয়েটার ছিল না, না, থিয়েটার টিভি শো। আমি একটু এই জায়গা আমার একটু শেষ টিভির মাধ্যমে থিয়েটার ব্যর্থ হয়েছে, মানুষ দেখেনি, নাম করা মানুষটা ছিলেন তার পেছনে, দেখেনি মানুষ, থিয়েটার প্রত্যাখ্যান করেছে, তারা ফিরে এসেছে মঞ্চে। থিয়েটার দেখতে হলে মঞ্চে দেখবে। আমি যেটা বলতে চাইছিলাম, ঠিক একইভাবে রংমহলে যখন খুব বাজে অবস্থা ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মন্বন্তরে, তখন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ঢুকছেন, থিয়েটারটা করছেন। 40 দিন স্টার থিয়েটার প্লেগের জন্য বন্ধ ছিল, ক্লাসিক থিয়েটার অমরেন্দ্রনাথ দত্ত কিন্তু বন্ধ করেননি। এই ইতিহাসটা আমাদের আছে। সম্রাট যে কথাটা বলছে বা এখানে চন্দনদা যেটা করছে, সেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো আমার কাছে, আমার যেটা বিশ্বাসের জায়গায় বলি, আমি যখন এখানে আসছিলাম, আমার হট করে আজকে দেখলাম ওই 13 নম্বর গেটটা আটকা, একটা ট্রেন যাচ্ছে, আমি নামও অপু, আমার খুব ভালো লাগলো যে অনেকদিন পরে একটা ট্রেন দেখবো। তা ঠিক সেইখানে আমি দেখলাম একটা ভিকেরি, সে মুখে খাচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম যে মুড়ি, পরে বুঝলাম যে বিস্কুট খাচ্ছে। তখন 4:35 আমি ঘড়িতে দেখলাম, অর্থাৎ সে হয়তো ভাতটা পায়, দুপুরবেলা সে ভাতটা জোগাড় করেনি। আজকে যে ভাতটা যদি জোগাড় হয়, ভাতটা ডাল দিয়ে খাবো না মাংস দিয়ে খাবো, সেইটা আমরা চিন্তা করি, কিন্তু ওর কাছে বিস্কুটটা হচ্ছে তখনকার সময় খিদা মেটানোর জন্য। একদম। এখন যে এটা ভার্চুয়াল বলা হচ্ছে বা এই যে আমরা করছি, এইটা কিন্তু শুধুমাত্র এই যে সময়টা, এই সময়টা যেমন ভাবে আমরা 3 জনেই টিচার, একজনে 2জন টিচার, আমরা যখন ক্লাসে নিতাম, সেখানে ছেলে মেয়েদের যে টকবকে ভাব, আমরা মঞ্চে উঠে সেটা চাই দর্শকের সাথে কমেন্ট, কিন্তু আমি অনলাইনে আমার দেখতে পাচ্ছি না। আজকে যে আমরা এটা করছি, আজকে যখন আমি থিয়েটারে ঢুকছি, আমি 6:30টায় ঢুকছি, 8:30 পর্যন্ত আমার থিয়েটারটাই মাথায় থাকছে। কিন্তু আজকে এই ভার্চুয়াল থিয়েটার আমাকে অনেকে বলেছে দেখবে, তারা হয়তো কাজে ব্যস্ত আছে, পরে দেখে নেবে লিঙ্ক নিয়ে, এই যে বিষয়টা থাকে, এইটা হচ্ছে এখনকার সংকট। যে সংকট আমি প্রথমেই বললাম যে সংকটের মধ্যে একটা সম্ভাবনার পথ দেখা যায়, এবং সেই ক্ষেত্রে এখনকার এই সময়টা, এবং থিয়েটার একটা বাদ নেবেই, একদম, এবং থিয়েটার আসবে, সেটা হচ্ছে অবশ্যই এটাই আমি বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলোচনা জমে উঠেছে, সকলেই তাদের মতো করে তারা তাদের বক্তব্য উপস্থিত করেছেন যে এই আপৎকালীন পরিস্থিতিতে থিয়েটার এখন কিভাবে বেঁচে থাকবে এবং থিয়েটারের ভবিষ্যৎ কি হবে। আমাদের আলোচনা চলতে থাকবে, আমরা ফিরে আসব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল টিভি 24। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। 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 আপনারা দেখছেন বেঙ্গল টিভি।
আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি বৃষ্টিলেখা নন্দিনী। আর বেঙ্গল টিভি একদম নতুন একটা চ্যানেল। আপনাদের সবার সেবার জন্য, সবাইকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য বেঙ্গল টিভি আপনাদের 24 ঘন্টা সাথে থাকবে। আমি আশা রাখবো বেঙ্গল টিভি আপনাদের অনেকের ভালোবাসা পাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। নমস্কার, আমি বৃষ্টিলেখা নন্দিনী। আর বেঙ্গল টিভি একদম নতুন একটা চ্যানেল। আপনাদের সবার সেবার জন্য, সবাইকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য বেঙ্গল টিভি আপনাদের 24 ঘন্টা সাথে থাকবে। আমি আশা রাখবো বেঙ্গল টিভি আপনাদের অনেকের ভালোবাসা পাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক,
সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি বৃষ্টিলেখা নন্দিনী। আর বেঙ্গল টিভি একদম নতুন একটা চ্যানেল আপনাদের সবার সেবার জন্য, সবাইকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য বেঙ্গল টিভি আপনাদের 24 ঘন্টা সাথে থাকবে। আমি আশা রাখবো বেঙ্গল টিভি আপনাদের অনেকের ভালোবাসা পাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি বৃষ্টিলেখা নন্দিনী। আর বেঙ্গল টিভি একদম নতুন একটা চ্যানেল আপনাদের সবার সেবার জন্য, সবাইকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য বেঙ্গল টিভি আপনাদের 24 ঘন্টা সাথে থাকবে। আমি আশা রাখবো বেঙ্গল টিভি আপনাদের অনেকের ভালোবাসা পাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার, আমি পর্ণাভ। আজকে বেঙ্গল টিভি নতুন একটি চ্যানেল আপনাদের সামনে এসেছে। আমার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা, অভিনন্দন বেঙ্গল টিভির জন্য রইল। বেঙ্গল টিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাক এবং সঠিক তথ্য, সঠিক খবর পরিবেশন করুক, সফলতা পাক সবার মাঝখানে, এটাই চাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। জমে উঠেছে বিষয় অতিমারীর সংকট, থিয়েটারের ভবিষ্যৎ। আমি সম্রাটবাবুর কাছে আসবো। এই যে আপনি পৃথ্বীশ রানার উল্লেখ করলেন, কিছু বিকল্প পথের ইঙ্গিত দিয়েছেন। আমি আপনাকে এটা আরেকটু স্পেসিফিক জানতে চাই যে বিকল্প পথ কি কি হতে পারে, মানে এই আপৎকালীন সংকটে কি কি প্রক্রিয়ায় থিয়েটার চর্চা চলছে? বিকল্প পথ বলতে আমি পৃথ্বীশটা একটা মডেল বলেছি। ওইটা তো আমাদের এখানে মফস্বলের যে দলগুলো, তাদের হাতের সামনে ধরুন ব্ল্যাক বক্স তৈরি নেই যে ওইভাবে ব্যাপারটা করতে পারবে। কিন্তু আমি মনে করি যে ধরুন আমি একদম আমার ঘর থেকে আলোচনাটা শুরু করি, যে এই ব্যারাকপুর মহকুমার যে নাট্য চর্চা, সেটার একটা অত্যন্ত একটা সদর্থক ঐতিহ্য আছে পুরোনো দিনের। এবং এখানকার যে দলগুলো, আমি আপনাকে বলছি যে এই দলগুলো কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য করবেন যে কেউ কিন্তু বসেনি। আমি আগে যেখানে আলোচনাটা ছিল ওখান থেকে সুতোটা একটু ধরে নিই, যে হয়তো কেউ মহলা করছে, কেউ মহলা করছে না। আমরা থিয়েটারের ক্ষেত্রে এটা দেখি কি, যে আমরা একটু নিজেরা মজাও করি এটা নিয়ে, যে যতক্ষণ পর্যন্ত এটা হল বুক না হয় ততদিন পর্যন্ত সিরিয়াসলি নাটকটা হয়, নাটকটা তৈরি হয় না। আমরা দেখি যে নাটক হচ্ছে না, যেই কাছে চলে এলো সই ঠিক তার 4-5 দিন আগে দেখি নাটকটা রেডি হয়ে গেল। আমার ধারণা যে এইটা
এখন একটু সবাই এই বিভ্রান্তিটার মধ্যে ভুগছেন যে কবে আমি হলটা পাবো, কবে আমি নাটকটা দর্শকের সামনে উপস্থাপিত করতে পারবো। এই ভাবনাটা থেকে আসলে বেরোতে হবে, প্রথম জড়তাটা কাটাতে হবে এই জায়গা থেকে। এবং বিকল্প স্পেস আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। যে ধরুন আমি বলছি, আপনি যেহেতু জানতে চাইছেন যে কিভাবে হতে পারে, আমার যা মনে হচ্ছে, এর বাইরে আরো অসংখ্য মডেল আছে, চন্দনদা বা বলবে, সেটা হচ্ছে যে বন্ধ ঘরে এক্ষুনি দর্শককে ঢোকানোর ক্ষেত্রে একটা বিধিনিষেধ সরকার রাখছে, যে ওরমভাবে সুকান্ত সদন খুলে দেওয়া যাবে না বা শ্যামনগর রবীন্দ্র ভবন খুলে দেওয়া যাবে না, ওরমভাবে এক্ষুনি যাবে না। তাহলে এইটা কিন্তু আমাদের থিয়েটারের লোকেদেরই কাজ, এটা কোনো সরকারের কাজ নয়, এটা থিয়েটারের লোকেদের কাজ। আমাদের ভাবতে হবে যে তাহলে এর বিকল্প আমরা কোনো একটা স্পেস আবিষ্কার করতে পারি কিনা, ফর দ্য টাইম বিং অবশ্যই। যেমন ধরুন এই সুকচরে হয়, চন্দনদা জানেন যে ওই আশ্রমে, যে সীতারাম দাসজির আশ্রমে, ওখানে ওরা ওইখানে একটা সাইট স্পেসিফিক থিয়েটার তৈরি করেছে, ওইরকম ভাবে ভেবে যে বিসর্জন নাটকটা রবীন্দ্রনাথের ওই পেছনে মন্দিরটাকে ব্যাকড্রপে রেখে ওইখানে সামনে ওরা উপস্থাপন করছে। এবং যারা সেটা দেখেছে, আমি দেখিনি, কিন্তু যারা দেখেছে তাদের কাছে আমি শুনেছি যে অভূতপূর্ব পরিবেশনা। এই ভাবনাগুলো কিন্তু এই সময় খুব জরুরি। যে ব্যারাকপুর পৌরসভা, ধরুন আমি ব্যারাকপুর পৌরসভাটাতেই দৌড়ে যেতে হবে এক্ষুনি নাট্যকর্মী, আমি বলছি না, কিন্তু আমি বলছি ধরুন যে ব্যারাকপুর পৌরসভা, আমি যাতায়াতের পথে দেখি, এটা বহুদিন ধরে ভাবি যে ব্যারাকপুর পৌরসভার ওই যে পুরনো, যে ঢুকতেই যে পুরনো একটা বনেদি বাড়ি, খিলান স্টেয়ার করা আছে, ধাপে ধাপে উঠে গেছে, উঁচু একটা বারান্দা, এটাকে কিন্তু আমরা এই সময় আমরা একটু এখানকার নাটকের দলগুলো যদি একসঙ্গে একটা কোনো যৌথ মঞ্চ তৈরি করে একটা ভাবতে পারি যে এরকম কি কি জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা থিয়েটারের কাজ করবার জন্য ব্যবহার করতে পারি। এখানে আমার দর্শক একটু দূরত্বে বসাতে কোনো অসুবিধা হলো না, একটু ফাঁক ফাঁক হয়ে একটু দূর দূর হয়ে বসলো। এবং আমি আপনাকে জানাই যে ইছাপুরে আমরা এরকম একটা উদ্যোগ ইতিমধ্যেই কিন্তু গ্রহণ করেছি। কিছু ছেলে মেয়ে, তারা সেখানে, আমার যে নাট্যদল ইছাপুর সন্ধিক্ষণ, তারও 2-4 জন আছে, অন্য জায়গা থেকেও আছে, তারা একটা ছাতার থিয়েটার বলে একটা কাজ করেছে, যে বাজারের মধ্যে ঢুকে গিয়ে নাটক করছে। আমি এই রকম বলছি, এবার দেখুন এর মধ্যে কোনোটা টিকবে, কোনোটা টিকবে না, কোনো এক্সপেরিমেন্ট সফল হবে, কোনো এক্সপেরিমেন্ট ব্যর্থ হবে। কিন্তু আমি এটা একমত আপনার সঙ্গে যে এই কাজটা কিন্তু এইবার আস্তে 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 গড়াতে কিন্তু শুরু করেছে, এবং শুরু করাটা খুব উচিত। কারণ নাট্যকর্মীরা তো বসে নেই, নাট্যকর্মীরা যে শুধু নাটক করছে তা তো নয়। এই অঞ্চলের মধ্যে যে অপূর্বতা বললো যে একতাই ঐক্যতা, দিব্যেন্দু দেব এবং সঞ্জয় আচার্য, ওরা দুজন যেটা করেছে, নাট্যকর্মীদের রেশন দিচ্ছে। এবং তার পাশাপাশি ওরা যেটা করেছে যে ওরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছে। আমাকে কালকে ওরা জানালো যে অক্সিলেটর কিনেছে এবং এবার অক্সিজেন সিলিন্ডার 4টে। আমার বিশ্বাস যে এই যে ধরুন নৈহাটিতে ওরা কাজটা করলো, আমার বিশ্বাস যে ভালো কাজ সংক্রামিত হয়, খারাপ কাজের মতো ভালো কাজও সংক্রামিত হয়। এটা নিশ্চয়ই ব্যারাকপুরের যারা নাট্যকর্মী তারাও এটা একটা জায়গায় আসবে, আছে। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে, তার মানে কি? তার মানে সবাই চাইছেন কিন্তু কাজটা করতে, খিদেটা কিন্তু তৈরি হয়ে গেছে। অশোকনগর নাট্যমুখ, ওরা নাটকের ছেলে মেয়েদের দিয়ে মুখোশ তৈরি করাচ্ছে নানা রকম এই সময়ে দাঁড়িয়ে। ইছাপুরে নাট্যমৈত্রী বন্ধন রক্তদান শিবিরের আয়োজন করেছে। এইভাবে কিন্তু কাজগুলো কিন্তু বিকেন্দ্রীকৃত ভাবে হচ্ছে না তা কিন্তু নয়। এর ভেতর দিয়েই কিন্তু আবার থিয়েটার চর্চাটাও পুষ্ট হচ্ছে। আমার মনে হয় যে এইটা করতে করতে এইবার আপনি যেটা বলছেন যে এবার ফাইনাল ঝাঁপটা শুরু করে দাও। আমি একটা ছোট্ট কথা খালি যোগ করে নিই, শেষ করব। সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রান্তিক ব্যারাকপুর ব্রাত্যজন, প্রান্তিক বলা অন্যায়, কারণ আমিও ব্যারাকপুর ব্রাত্যজনের সহসভাপতি। ব্যারাকপুর ব্রাত্যজন যেটা করেছে যে ওরা এই সময়ের ভেতর বাচ্চাদের গল্প বলানো,
এর মধ্যে থেকে অনেকে কিন্তু আমি জানি, আমি বুঝতে পারলাম যে থিয়েটারের সঙ্গে একটা যোগসূত্র ছোট ছোট বাচ্চাদের তৈরি হয়। সাপ্লাই লাইন তৈরি। হ্যাঁ, ফলে কাজগুলো হচ্ছে। এখন আমার যেটা মনে হয়, আমি এইটা চন্দনদাকে উদ্যোগ নিতে বলবো এই সুযোগটা আছে আমার কাছে, যে চন্দনদা মতো মানুষ, সিনিয়র মানুষ যারা, তারা এইগুলোকে যদি একটা কনসেন্ট্রেট আকারে ব্যারাকপুরে এটা যদি একটা জায়গা তৈরি করেন, ইছাপুরে আমরা তৈরি করেছি, এটা চন্দনদা যদি ব্যারাকপুরে তৈরি করেন, এবং এইগুলো হলে না আসলে সরকারি প্রতিনিধিদের কাছে যাওয়াটা, সরকারি প্রতিনিধি একজন যিনি থাকুন, মন্ত্রী হন বা বিধায়ক হন, তার পক্ষে এসে থিয়েটারের কাজটা করে দিয়ে যাওয়া সম্ভব না। যদি আমরা থিয়েটারের মানুষরা একটা পরিকল্পনা তৈরি করি, করে ওর কাছে যাই, যে দেখুন আমরা ভাবছি যে ব্যারাকপুর পৌরসভা এখানটা নাটক করার জন্য পাওয়া যায় কিনা, সেখানে সেই সরকারি প্রতিনিধি, তিনি বিধায়ক হতে পারেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারেন, তার পক্ষে অনেক সুবিধা হয় যে সাহায্যটা করা। এই কাজটা মনে হয় আমাদের শুরু করা উচিত। আমি চন্দনদার কাছে আসবো একটা প্রশ্ন নিয়ে। আমরা আপনার শেষ যে থিয়েটারগুলো দেখেছি বেশ বিগ বাজেটের থিয়েটার। দেবশঙ্কর হালদার আপনার নাটকে একটা অত্যন্ত পরিচিত একটা নাম। এই ধরনের নাটক যে বাজেটে করা কোভিড-19 সিচুয়েশনের আগে সম্ভব হয়েছে, এই রকম এত ব্যয়বহুল নাটক ভেরি রিসেন্টলি কি সম্ভব হবে? না, এই ব্যাপারটা হচ্ছে যে আমার ইতিহাস যদি বলা যায় তাহলে এটা খুব সাম্প্রতিক ইতিহাস। দেবশঙ্কর আমার 3টে নাটকে অভিনয় করেছে। তার আগে যে নাটকগুলো করেছি, কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে থেকে হজবরার ব্যানারে যে নাটকগুলো আমি করেছি, মানে আমার নির্দেশনায় যে নাটকগুলো নেমেছে, সেই নাটকগুলো সাধারণভাবে সাধারণ যে দল সে তাদের মতোই নাটক। সুতরাং আমি বলছি সব রকম নাটকের জন্যই প্রস্তুত থাকতে হয়। তার ফলে হয় কি, যে নাটকে খুব দামি ফিল্মের অভিনেতা, খুব বড় বড় সিরিয়াল অভিনেতাদের নিয়ে এসে অভিনয় করানোর যে প্রবণতা, সেটা সাম্প্রতিক সময় যেটা দেখা গেছে, আমি সেটাকে খুব একটা রক্ষা কবচ বলে মনে করি না, আনটিল অ্যান্ড আনলেস থিয়েটারটা যদি থিয়েটারের ভেতরে যদি ঐশ্বর্য না থাকে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে বাইরের থেকে যদি অভিনেতা নিতে হয়, তাহলে বাইরের থেকে অভিনেতা এমন একজন অভিনেতাকে নিতে হয় যাকে বাদ দিলে নাটক যিনি লিখছেন তার যে নাটক খুব দ্রুত তৈরি করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যে 3টে নাটকে দেবশঙ্করকে আমি দেখেছি বা দেবশঙ্কর এসে অভিনয় করেছেন, সেই 3টে নাটকে আমার মনে হয়েছে যে কোনো সাবস্টিটিউট আমার ছিল না তাকে ছাপাত দিয়ে। একই কথা হয়তো ব্রাত্য বলবে যে নাটকগুলোতে কাঞ্চন মল্লিককে দিয়ে অভিনয়টা করানো হচ্ছে, সেটা তো কোনো সাবস্টিটিউট ছিল না বলেই কাঞ্চন মল্লিককে দিয়ে অভিনয় করানো হয়েছে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আবার এমনও হতে পারে যে এমন নাটকও হচ্ছে, যে নাটক যেমন পৃথ্বীশালার নাটক, ব্রাত্যর অভিভাবকত্ব হচ্ছে, কিংবা ওখানে পার্থ ভৌমিক মানে নৈহাটির এমএলএ, কিন্তু এমএলএ হিসেবে চিনি না, আমরা নাটকের মানুষ হিসেবে তাকে চিনি। সে যে নাটকগুলো সে আমার দায়বদ্ধতার সময় করতো, অনেকগুলো শুরু করেছে। সেই পার্থ যখন নাটক করে, সেই নাটকগুলো ওই নৈহাটির আশেপাশে অঞ্চলের মানুষদের নিয়েই সেই নাটকগুলো করছে। সেই নাটকগুলো আদৃত হচ্ছে, কিন্তু পাশাপাশি যেটা সম্রাট বলতে চাইলো বা আমার খুব ভালো কথাই বললো বলে আমার মনে হয়, আরেকটা কথা মনে রাখা দরকার, ইউনিটি মানুষের তার সীমাবদ্ধ স্পেসে দাঁড়িয়ে কিন্তু নাটকটা করছে। যেমন করছে ফিনিক, তার যে স্পেস তৈরি করে তার নাটক করছে। আমি এমন জানি 4টে দলের কথা জানি, নামগুলো এখন বলবো না যেহেতু কেউ বাদ করে দিতে পারেন, যারা ছাদে থিয়েটার করছে। থিয়েটার বন্ধ নেই, একদম ছাদে থিয়েটার হচ্ছে, থিয়েটার কিন্তু বন্ধ নেই। যারা থিয়েটারের দল এবং যারা থিয়েটারটাকে ভালোবাসে, তারা বিশ্বাস করেন থিয়েটারের কোনো বিকল্প নেই। তার ফলে থিয়েটারটা তারা রিহার্সাল দিচ্ছেন, তারা জানেন যে কোনো দিন। ইতিমধ্যেই ওই যার কথা নৈহাটিতে বললো, কার কথা বললে যে নৈহাটি হলে দিব্যেন্দুরা নোটিশ দিল যে আমরা হলটা খোলার চেষ্টা করছি, যারা নাটক করবেন তারা চলে আসুন। ইতিমধ্যে 2বার নোটিশ দিয়েছে, 2বারই সে পিছিয়ে গেছে, কারণ ইতিমধ্যে সরকার আবার লকডাউন ঘোষণা করে দিয়েছে। কিন্তু তখন কিন্তু আমরা সবাই উৎসাহ দেখিয়েছিলাম, কেন আমরা থিয়েটার যারা করি, সম্রাট হোক, অপূর্বই হোক বা আমি হই,
সিনিয়র জুনিয়র নির্বিশেষে আমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছি। থিয়েটার যখনই করতে বলবে তখনই থিয়েটার নামবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। শুধু আমাদের 4-5 দিন রিহার্সালের জন্য একটু সময় দরকার। উইল স্টেজ আওয়ার থিয়েটার। এইটা কিন্তু আমি দেখে এসেছি ইউনিটি মঞ্চ তারা তাদের স্পেস আছে বলে তারা করছে। এরা কনক মুখার্জিরা অর্থাৎ ওই পিনিক করছে, এরকম গোবরডাঙ্গা নকশা করছে, এরা করছে, এরা তাদের স্পেস আছে বলে করছে। যাদের স্পেস নেই তারা অল্টারনেটিভ স্পেস তৈরি করে এবং তারা রিহার্সালটা চালু রেখেছে। অর্থাৎ আমি বলতে চাইছি কোনো অবস্থাতেই থিয়েটার কর্মীরা কিন্তু অলস হয়ে বসে নেই, ভাগ্যের দিকে হাত নেই, তারা হাত পাচ্ছে না যে আমাদের সাহায্য করুন, আমাদের থিয়েটার করতাম, এখন আর থিয়েটার নেই, এই কথা কেউ বলছে না। আমরা বিশ্বাস করছি যে থিয়েটার করব, যেভাবেই হোক থিয়েটার করবো, তরকারি বিক্রি করে হলেও থিয়েটার করবো, মাছ বিক্রি করে হলেও থিয়েটার করবো। ওই যে যার কথা বললো আমাদের কি নাম যেন সোদপুরের তপন দাস, আমি জানি যে সোদপুরে তার ওই অঞ্চলের বিশিষ্ট একজন অভিনেতা বা সংগঠক, তার ভাই এখন অন্য বিজনেস করছে যাতে করে দুবেলা দুপুরো খেতে পারে, তাকে কোনো সময় দারিদ্র্য প্রকাশ করেনি। আমরা খবর রাখি না মায়াগঞ্জ কিভাবে তার দিন কাটছে, এত বড় একজন অভিনেতা বা বাংলার একজন শ্রেষ্ঠ অভিনেত্রী, তার দিন কিভাবে কাটছে, থিয়েটার করে তার জীবন নির্বাহ হতো, কিভাবে তার দিন কাটছে খবর রাখি না। আমরা খবর রাখছি না এই ধরনের অভিনেত্রী, যে ওই চট্টোপাধ্যায়, কি চট্টোপাধ্যায় আমাদের বিশিষ্ট অভিনেত্রী, তার যে সময়টা কিভাবে কাটছে, ওই যিনি টিনের তরবারে চট্টোপাধ্যায়, তার কিভাবে দিন কাটছে আমরা খবর রাখি না। এত বড় বড় অভিনেত্রীরা তারা কিভাবে সময় কাটছে খবর রাখি না। আমাদের খবর রাখতে হবে। এরা এখনো থিয়েটার করতে চান, তাদের যদি বলা হয় এক বেলা খেয়ে থিয়েটার করুন, তারা করবে থিয়েটার। অর্থাৎ আমি বলতে চাইছি ব্যারাকপুর সন্নিকটস্থ অঞ্চলে যেমন কতগুলো জায়গা আছে, সম্রাট আরো ভালো বলতে পারবে, কতগুলো জায়গা আছে, গঙ্গার পাড়ে কতগুলো জায়গা স্পেস আছে। আমাদের মিউনিসিপ্যালিটিতে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির উপরতলায় একটি কক্ষ আছে, সেটা ব্যবহার করে না কেউ। এটা শুনলাম আমি, একবার আমাকে ডেকেছিল, ওইখানে দেখেছিলাম 3 তলার উপরে অসাধারণ ভালো একটি কক্ষ আছে। সেটাকে যদি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান একটু থিয়েটারের লোকেদের ডেকে বলেন যে তো আপনারা এইখানে আপনাদের প্র্যাকটিস করুন। না, আমি এইখানটা ডিফার করছি চন্দন দা, ডেকে বলা না, এটা আমরাই তো নিজেরা বসে আমাদের একটা প্রতিনিধি আমি বলছি এটা, আমি চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনি এত ভালো স্পেস যখন আপনি আছেন, তখন অবশ্যই এই সংকটটা আসেনি, আপনি কেন আমাদের সমস্ত এখানকার যারা নাটক করেন তাদের ডাকছেন না, ডেকে বলছেন না তোমরা এই স্পেসটাকে ব্যবহার করো। এটা তখন আমি বলেছিলাম। এখন টাকা আমার তো বলার স্কোপ খুব নিয়ন্ত্রিত, তার ফলে বলতে পারি না। যেমন বলতে পারি না যে সুকান্ত সদনের যে স্পেসটায় মাঝে মাঝে ওই কাপড় জামা বিক্রি হয়, ওই স্পেসটাও যদি থিয়েটারের জন্য একটু ছেড়ে দেওয়া যেত, ওইখানেও আমরা ইন্টিমেট থিয়েটার ফর্মের থিয়েটারটা চালু রাখতে পারতাম। অর্থাৎ এইগুলো বোঝার জন্য ব্যারাকপুরের যেমন নাট্যদলগুলোর দায়িত্ব রয়েছে, ব্যারাকপুরের যারা প্রশাসন চালান, পৌর প্রশাসন চালান, বা ব্যারাকপুরের যিনি এমএলএ আছেন তারও কিছুটা দায়িত্ব আছে বলে আমি বিশ্বাস করি। যে তাদেরও যেমন আজকের এই আলোচনাটা হচ্ছে, এটাও একটা আলোচনা যে যাদের কোনো কাজ করার কিছু নেই, কাজকর্ম সামনে যাদের ভবিষ্যৎটা এখনো পর্যন্ত অনির্দিষ্ট, তারা যে বসে নেই তা তো অলস নয়, তাদের স্পেস দেওয়া দরকার, তারা যাতে তাদের এই শিল্পটাকে চালিয়ে যেতে পারে। না, এইটা আমি ওই চন্দনদার কথাতেই ওই একই কথা বলবো, নিশ্চয়ই অপূর্বদাও একমত হবে যে এইটা খুব জরুরি দরকার। এটা আমি কিছুদিন ধরে আমারও মনে হচ্ছে যে ব্যারাকপুরের দলগুলো এবার প্রথম একজন কোনো থিয়েটারের মানুষকেই তো ডাকতে হবে। সেটা আমাদের এখানকার যিনি বিধায়ক আছেন তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তিনি অত্যন্ত সংস্কৃতি মনস্ক মানুষ, সব ঠিক, কিন্তু এটা থিয়েটারের নিজের ঘরের সমস্যা, কিন্তু ফলে এটা আমাদেরকেই প্রথমে বসে উদ্যোগটা নিতে হবে আমাদের। আমরা বসে এইবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কতগুলো জায়গা ইনফ্রাস্ট্রাকচার এইটা করলে সেক্ষেত্রে আমি এটা অন ক্যামেরা বলতে পারি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু আমারও খানিকটা প্রশাসনিক দায়িত্ব থেকে যায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য হিসাবে, প্রতিনিধি হিসাবে, তো সেখানে আমার পক্ষেও কথা বলতে সুবিধা হয় আর কি। এই বিষয়টা যে আঞ্চলিক দলগুলো এটা চাইছে, সেক্ষেত্রে তার ভয়েসটা আমি পৌঁছে দিই। এরকম ক্ষেত্রে ব্যারাকপুরের নাট্য কর্মীরা কেন পিছিয়ে থাকবে? তাদেরও তাদের যন্ত্রণা আছে, থিয়েটারটা করতে পারছে না বলে। এই প্রশ্ন নিয়ে আমরা আসবো সম্রাটদার কাছে। তার আগে আমি
অপূর্ববাবুর কাছে একটা জিনিস জানতে চাই। প্রসঙ্গত আমাদের একটা কথা একটু শুরুতেই উল্লেখ করলে ভালো হতো, সংগ্রামজিৎ সেনগুপ্ত গতকালই বোধহয় প্রয়াত হয়েছে। তো ব্যারাকপুর মহকুমায় আপনাদের আলোচনায় নৈহাটি আসছে, আলোচনায় শ্যামনগর আসছে, ইছাপুর আসছে, খড়দহ আসছে, ব্যারাকপুর আছে। এই পুরো মহকুমা জুড়ে নাট্যদলগুলোর সঙ্গে একটা যোগাযোগ ভালো আপনার। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমাদের এই অঞ্চলে এই মুহূর্তে ভালো কাজ, এই আপৎকালীন পরিস্থিতিতেও ভালো কাজ করছে, চেষ্টা করছে কিছু দলের কথা যদি বলেন। ব্যাপার হচ্ছে কি, এটা বলা একটু মুশকিল এই কারণেই। প্রথম কথা হচ্ছে, ধরো আমি এই মুহূর্তে স্মৃতি থেকে বলতে 5টার দাম বললাম আর 2টা বললাম না। 5 থেকে সাপোর্ট পাবেন, সাপোর্ট পেলেও অনেক সময় দেখা গেলো 3 জনে সাপোর্ট সম্রাট একটা দল না বাদ, কিন্তু আমি যেটা বলার, তুমি যে প্রশ্নটা করে সেক্ষেত্রে বলি, বা এখানে যে আলোচনাটা উঠে এসছে যে একটা নতুন স্পেস, যে স্পেসটা আমরা ব্যারাকপুরের থিয়েটার কর্মীরা খোঁজার চেষ্টা করছি। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে স্পেস থিয়েটারের কথা বলা হচ্ছে না, এর আগে আমাদের যে থার্ড থিয়েটারের কথা আসলো, অল্টারনেটিভ থিয়েটারের কথা হলো, একটা জিনিস দেখো যে আজকে কাস্তাপাড়ার পথসেনা বা ওই বেলেঘাটার আয়না বা মধ্যমগ্রাম অল্টারনেটিভ লিভিং থিয়েটার কোয়েলগড়, এরা কিন্তু এই থিয়েটারটার সাথেই অভ্যস্ত। নির্দেশক হিসাবে তাদের স্কুটিংটা আছে এবং তাদের যে অভিনেতা অভিনেত্রী তাদেরও কিন্তু সেই মানসিকতার মধ্যে ঢুকিয়েছে। কিন্তু আমার যেমন মঞ্চের প্রতি একটা মোহ আছে, আমি যখন এই থিয়েটারটা যাব, এই থিয়েটারটা করতে যাবো, মোহনে কিনা আমার বিশ্বাসের জায়গাটা আছে, বিশ্বাস আছে, ওইটাই বলছি সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি মঞ্চ মায়াটা যেটা চাইছি, তো সেরকম ক্ষেত্রে আমি যখন স্পেস থিয়েটারটা করবো, আমার যখন বিকল্প একটা থিয়েটার করতে হবে, তখন কিন্তু আমার নিজেকেও তৈরি করতে হবে, কারণ আমার তো সেই লাইট, সেই মেকআপ, সেই মঞ্চসজ্জা এটা নেই। এবার যারা স্পেস থিয়েটার, যেটা ইউনিটি মানুষের কথা আসলো তোমার নকশার কথা, ঠিক একইভাবে একটা ইনফরমেশন দিয়ে এখানে অন ক্যামেরাতে সুবিধা হবে, সেটা হচ্ছে বর্ধমান একটা পূর্ণিমা গ্রাম করেছে শুধুমাত্র থিয়েটার জুলফিকার জিন্না, তার স্ত্রীর নাম ছিল পূর্ণিমা, মারা যাওয়ার পর 2.5 বিঘা জমি নিয়ে যে স্পেস থিয়েটারে, সেখানে কিন্তু আশেপাশের নাট্য দলগুলো গিয়ে করছে। তোমার শিউরির আত্মজ আজ থেকে প্রায় 4-5 বছর আগে তারা প্রতি মাসে থার্ড উইকে একটা করে ওই ইন্টিমেট থিয়েটার করছে, যেটা রঙ্গভূমির কথা বললাম। এরকম অনেক হয়েছে। এবার আমাদের যেগুলো, যেমন আজকে ফিনিক তৈরি হয়ে গেছে, এরকম অনেক নাট্যদল তারাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে যে নতুন জায়গাটা আমাকে এই জায়গাটা করতে হবে। কারণ আমি এই মুহূর্তে যদি প্রসিনিয়াম থিয়েটারে যাই, এমনি আমাদের থিয়েটার যতই আমাদের স্টার ভ্যালুজ হোক, অমুক হোক, শেষ পর্যন্ত দেখা যায় যে মানে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে দেবশঙ্কর যেভাবে দর্শকদের টানতে পারে, অনেক টিভি সিরিয়ালের মুখ আছে, এমন অনেক প্রোডাকশন দেখেছি গিরিশ মঞ্চে বা অন্যান্য জায়গায় 300-350 দর্শক। তাহলে এখনকার পরিস্থিতিতে দর্শকের সংখ্যা আরো কমবে। তাহলে সেই ক্ষেত্রে নাটকের সেই জায়গাটাকে অনেকটা জায়গায় নিয়ে যেতে হবে আমার নাটকের অভিনয়ের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে। কারণ নাটক যদি ভালো হয় তাহলে দর্শক আসবে, এটাও ইতিহাস সত্য, প্রামাণিক সত্য একেবারে। তাহলে সেইভাবে কিন্তু আমাদের অনেক হয়েছে কি, এই যে লকডাউনের পিরিয়ডে অনেক নাট্য দলগুলো কিছু হবে না, হয় না করে বসেই আছে। কিন্তু যেটা চন্দনদা বললেন যে প্রকৃত যারা থিয়েটারটাকে ভালোবাসে, যারা থিয়েটারটা নিয়ে স্বপ্নটা দেখে, যাদের রক্ত মাংস ঘাম ঝরিয়ে থিয়েটারটা করে, থিয়েটারটাই তাদের একমাত্র ভালোবাসার জায়গা, তারা কিন্তু এই লকডাউনের যে সময়টা, সেই সময়টা কিন্তু চুপচাপ বসে এই সত্যি করেছে ছাদের উপরে একটা থিয়েটার। তারা কিন্তু এই সময় নানা নিজেদের তৈরি করেছে, যে আমরা তো তৈরি নয়, যে টিমগুলো আগের থেকে এরা করতো তারা তো তৈরি, কিন্তু আমরা তো তৈরি না, আমাদের নতুন করে করতে হবে। ফলে তারা কিন্তু সেই জায়গাটা আসছে। ফলে এই অঞ্চলের অনেক দল যেমন করেছে, যেমন নাকি ধরো ওই নাট্যমৈত্রী বন্ধের কথাও বললো, যে এরকম একটা পরিস্থিতি কিন্তু রক্তদান শিবির করেছে ওরা, সবকিছু মেনে, সরকারি বিধিনিষেধ সমস্ত কিছু মেনে। আজকেও যদি এই যে থিয়েটার গুলো হচ্ছে সব কিন্তু সরকারি বিধিনিষেধ নিয়ে হবে। এবং তুমি কালকেই শিল্পায়ন গোবরডাঙ্গা তারা বসেছে তাদের স্টুডিওটা কিভাবে চালু করা যায়। আজকে বেলঘড়িয়া অঙ্গন তারা নাটক পড়েছে, তারা চিন্তা করছে যে থিয়েটারটা কি চালু করা যায়। ফলে এরকম আমি বললাম যে অনেক দল, একটা জলপাইগুড়ি, এমনকি তোমাকে আমি বলি বাংলাদেশের নাট্যালেখ্য সংসদ, তারা কালকে মুজিবুর রহমানের 100 পালন করেছে, তার মধ্যে নাটকও করেছে। এগুলো দূরের ব্যাপার, আমি বলছি কাছের ব্যাপারে বলি। আমি একটা ব্যাপার জানা দরকার,
আমি এই ব্যাপারে সম্রাটের সঙ্গে সহমত খুব একটা পোষণ করি না। শুধুমাত্র নাটকের দল, আঞ্চলিক দলগুলোই চিৎকার করবে, আর কোনো দায়িত্ব নেই, এটা বিশ্বাস করি না। কেননা মাত্র 2-2.5 বছর আগে সম্রাট নাট্য একাডেমির এখন সদস্য। আমি বিশ্বাস করছি যে নাট্য একাডেমি আমাকে আহ্বান জানালো যে আপনি গিয়ে উত্তরবঙ্গে, আপনি গিয়ে কালিয়াগঞ্জে গিয়ে আপনি একটি বক্তৃতা দেবেন, শম্ভু মিত্র স্মারক বক্তৃতা। আমি বললাম এত দূর যাবো? বলে হ্যাঁ যাবেন, সব ব্যবস্থা আমরা করবো, যাবেন। কালিয়াগঞ্জের মানুষ স্তম্ভিত হয়ে গেল যে আমরা কোনোদিন এটা ভাবতে পারিনি এইরকম একটা উদ্যোগ নেওয়া হলো যেখানে এইরকম একটা আলোচনা হবে। কালিয়াগঞ্জের মানুষের কাছে তখন সরকার নিয়ন্ত্রিত নাট্য একাডেমির যে প্রোগ্রামটা, সেটা তখন তাদের কাছে একটা ভয়ঙ্কর আদরের জায়গা হলো। আমি দেখলাম হল ভর্তি হয়ে গেছে। বক্তা একমাত্র আমি আমার কোনো ফিল্মিক বা সিনেমার আকর্ষণ নেই, অন্য কোনো আকর্ষণ নেই, কিন্তু ওরা সম্মান জানাচ্ছে যে কালিয়াগঞ্জকে বেছে নিয়ে নাট্য একাডেমি এরকম একটা বিষয় করছে, তাই তো? হ্যাঁ, এবং এবারও তো জেলা স্তরে যেগুলো হয়েছে, তারপরে সরকার বা প্রশাসনের কোনো দায়িত্ব নেই, এটা কিন্তু ওরা ডিমান্ড করেনি যে আমাদের এখানে একটা করুন, আমাদের এখানে একটা করুন। না, চন্দনদা বলেনি। আমি সেখানে বিশ্বাস করছি যে আমাদের তো চাহিদা থাকবেই। আমরা তো স্থানীয় ভিত্তিতে ব্যারাকপুরে যে যে স্পেসগুলো আছে সেগুলোকে থিয়েটারের জন্য ব্যবহার করতে দেয়, এটা তো আমরা করবই, কিন্তু প্রশাসনকে পাশাপাশি এগিয়ে আসতে হবে। কেননা এটা যেমন রাস্তা তৈরির কাজ, আলো জ্বালাবার কাজ, টয়লেট তৈরির কাজ যেমন যতখানি গুরুত্বপূর্ণ, এই কাজটাও গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমার কাছে একটা ভালো খবর এসছে, সেটা হচ্ছে যে কুমারপাড়া সংহতি ক্লাব এই বক্তব্য শুনে তারা বলছেন যে আমরা এখানে আমাদের মঞ্চটিকে দেব, যদি থিয়েটার যারা করেন তারা যদি বারাকপুরের নাট্য চর্চাকারীরা তারা যদি বলেন, তাহলে তারা এই কুমারপাড়া সংহতি ক্লাব তাদের মঞ্চটিকে ব্যবহার করে। এটা আমাদের একটা প্রাথমিক আলোচনা সবচেয়ে ভালো দিক। অনেকে রেসপন্ড করবে না, আমি চন্দনদা আমাকেই সমর্থন করলেন। চন্দনদা এই জন্য সমর্থন করলেন, তার কারণ হচ্ছে যে নাট্য আকাদেমি একটা সরকারি বডি, ঠিক সরকার পরিপোষিত একটা বডি, এবং সেখানকার চন্দনদা দীর্ঘদিন তার সদস্য ছিলেন, আমি সদস্য বর্তমানে। কিন্তু নাট্য আকাদেমি কিন্তু শুধুই সরকারি বডি নয়, এটা নিশ্চয়ই চন্দনদা মানবেন যে নাট্য আকাদেমির যে কমিটি সেটা কিন্তু সরকারি আমলাদের দ্বারা ভর্তি নয়, বরং সেটা থিয়েটারের এটাই বলছি তৈরি হয়েছিল আজ থেকে 30-40 বছর আগে, তখন থেকে এটা কোনো আমারও ঠিক এইটা যে হয়তো ওরম ভাবে একটা সরকারি বডি নয় ব্যারাকপুরে, কিন্তু ব্যারাকপুরে নাট্যকর্মীরা একটা ফোরাম তৈরি করে, যদি নাট্য একাডেমি থেকে আমরা কিন্তু সেভাবেই সরকারের কাছে পাঠাই, ফাইল যায় এবং সরকার সেটাকে সই করে, সরকার শুধু ব্যয়ভারটুকু বহন করে। তাছাড়া নাট্য একাডেমির কোনো কাজে অন্তত আমি যে কদিন সদস্য হয়েছি, আমি অন্তত খুব একটা যে কোথাও যে সরকার ঠিক করে দিচ্ছে এটা দেখিনি, বরং আমরাই ওটা পাঠাই এবং সেটা সরকার সম্মতি। আমাদের আলোচনা আমরা একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি, আলোচনা শেষ করব, তবে তার আগে একটা মানে কমন কোশ্চেন সবার জন্যই। শারদীয়া পত্রিকা, নাট্য দলের পক্ষ থেকে থিয়েটার কর্মীরা অনেক পত্রিকা প্রকাশ করেন শারদীয়া উপলক্ষে, এই পত্রিকাগুলো কি এবার বেরোচ্ছে? মানে এখন পত্রিকা বার করার মতো কি পরিস্থিতি? আমি দুটি পত্রিকার কথা বলতে পারি, সবকটা পত্রিকা আমার খোঁজ নেওয়া হয়নি, অপূর্বদা একটা পত্রিকা তার সঙ্গে যোগ করে অপূর্বদা নিজে বলবে। আমি দুটি পত্রিকা বলতে পারি। একটি পত্রিকার কাজ হচ্ছিল বলে আমি শুনেছিলাম, কারণ তার সম্পাদনা যিনি করছেন তিনি আমার একজন সতীর্থ সাংবাদিক দেবশঙ্কর মুখোপাধ্যায়। সেটি হচ্ছে পূর্ব পশ্চিম একটি নাট্যপত্র করে, সেটার কাজ ছিল বলে আমি শুনেছিলাম। তার কতদূর অগ্রগতি হয়েছে জানি না। আরেকটি পত্রিকা আমি স্পেসিফিক্যালি তার সম্পাদকের সঙ্গে কথা হয়েছিল, সেটা হচ্ছে বহুরূপী পত্রিকা। সেটার কাজ আমি যতদূর শুনেছিলাম যে অনেকখানি তৈরি। এবার ওরা আসলে সবাই ব্যাপারটা হচ্ছে কি, পত্রিকার কাজ তৈরি, কিন্তু বাজারে আনা যাবে কিনা এইটা নিয়ে সকলে একটু চিন্তিত ছিল।
তবে আমার যেটুকু ধারণা তাতে করে হয়তো বেরোবে, হ্যাঁ। কারণ এই পত্রিকাগুলো যেখান থেকে বিক্রি হয় পাতিরাম, মূলত পাতিরাম খোলা, ধ্যানবিন্দু খোলা, এগুলো খোলা, এবং আমি নিজেও গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু লোকজন আসছেন এবং পত্রিকা কিনছেন, গ্রাহকও আছেন। ফলে আমি কোনো পত্রিকার নাম বলতে চাইছি না। আমার কাছে এই মুহূর্তে 4টি পত্রিকা বলেছে শারদীয় সংখ্যার লেখা দিতে। তার কটা লেখা দিতে পারবো আমি বলতে পারছি না, আমার কাছে বলেছে। তার ফলে আমি নাম বলছি না এই কারণেই যে তাহলে আবার কোনো পত্রিকা বাদ যেতে পারে। আমি বলছি যে এইগুলো যারা বলেছেন, আমি তো থিয়েটারের বাইরে অন্য কিছু নিয়ে লিখি না। তার ফলে এইগুলো যখন বলছেন তারা আমার কাছে চাইছেন যে থিয়েটার নিয়েই আমি লিখবো, সেটা হয় নাটক লিখবো অথবা নাটক বিষয়ক কিছু লিখবো, এগুলো করেছি। আর আমি এই প্রসঙ্গে একটা কথা তোমাকে ধন্যবাদ দিই, সংলাপবিদ সেনগুপ্তের জন্য আমরা 3জন আছি, শুধু নয় এই অঞ্চলের সবাই সংলাপবিদ সেনগুপ্তের স্মৃতিতে আমরা আমাদের নিজেদের শোক প্রকাশ করি। তার অবদানকে আমরা এই মুহূর্তে অবশ্যই তার অবদানকে আমরা মনে করছি যে আমাদের একটা বড় লস। আচ্ছা, প্রথম সংগ্রামবিদ্যার কথা যখন আসলো একটু বলি। সংগ্রামবিদ্যার সাথে ব্যারাকপুরে কিন্তু একটা আমাদের সময় খুব একদম স্পেসিফিক বলছি, সেটা হচ্ছে যে চন্দনদারি 70 বছরে আমরা এখানকার থিয়েটার কর্মীরা চন্দনদারি একটা নাটক করেছিলাম, জীবন রক্ষক, আমিও অভিনয় করেছিলাম। তার প্রথম যে পরিচালনার যে দায়িত্বটা সেটা কিন্তু সংগ্রামবিদ্যার দায়িত্ব ছিল। এবং শুধু তাই নয়, যেদিন আমাদের স্টেজ রিহার্সাল হয়, মাঝখানে ওনার ছেলে অসুস্থ হওয়াতে করতে পারলেন না, যেদিন স্টেজ রিহার্সাল হয় সেদিন কিন্তু সকালবেলা উনি উপস্থিত এবং অনেক কম্পোজিশন, যেহেতু আমি একটা ভালো চরিত্র করতাম, সেই কম্পোজিশন পাল্টে দিলেন করলেন। অর্থাৎ আমাদের এই থিয়েটার কর্মীর সাথে, এই ব্যারাকপুরের সাথে সংগ্রামবিদ্যার কিন্তু একটা যোগাযোগ আছে। তোমাকে অন্তত ধন্যবাদ যে তুমি এই বিষয়টা নিয়ে এসছো। নাট্য পত্রিকার ক্ষেত্রে আমি বলি, প্রথমত আমার দর্শক বন্ধুদের জন্য এবং এখানে আমরা যারা আছি তাদের একটা ইনফরমেশন দিই যে সুদূর সিউড়ি থেকে 1985 সাল থেকে আনুনায়িক বেরোচ্ছে। এই লকডাউন পিরিয়ডে একটা সংখ্যা বাদ যায়নি, মাসে 2টো করে ট্যাবলেট আকারে পত্রিকা নয়, তারা কিন্তু বের করেছে। এটা একটা আমাদের মানে খুব গর্বের জায়গা যে জেলার পত্রিকা না, আনন্দদায়ক ওখানে বের হয়, যেখানে বাঙালি আছে, প্রবাসী বাঙালি হোক সেখানে আনন্দায় পৌঁছে যায়। কিন্তু আমি বলছি যে শেষ পর্যন্ত এইটা কিন্তু আমাদের কাছে একটা দৃষ্টান্ত যে সেটা হয়েছে। পত্রিকাটা বোলপুরি যে পত্রিকা বলছি সেটাই, বোলপুর থেকে বর্ষকথা, ইলোরা বর্ষকথা, সেটাও 1.5 দশক ধরে বেরোচ্ছে। এটা বেরোতে হচ্ছে 27শে মার্চ বিশ্বনাট্য দিবসে। এইবার না হতে 1 আগস্ট এই পশ্চিমবঙ্গে প্রায় 55 থেকে 60টা দলের মধ্যে একই সময়, মানে কখনো সকাল কখনো বিকাল, এর মধ্যে ব্যারাকপুর নিহারিকাও আছে, সেইখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। আমি যে পত্রিকার সাথে যুক্ত ওতপ্রোতভাবে বা সম্পাদক মন্ডলীর সদস্য, গ্রুপ থিয়েটার পত্রিকা, আমাদের 3 মাস অন্তর বের হয়, এরা জানি আর কি। তা আমাদের গত সাল দেওয়ার পরে আরেকটা সংখ্যা বের হয়। তারপরে যে সংখ্যাটা যখন আমাদের প্রস্তুতি, ঠিক সেই সময় লকডাউনটা হয়ে গেল। এবং শুধু তাই নয়, যেখান থেকে প্রেস, যেখানে যা করার, টোটাল একটা জটিলতা দাঁড়িয়ে গেল। ফলে আমরা ওই সংখ্যাটা বের করতে পারিনি, কিন্তু আমরা শারদীয় সংখ্যাটা বের করবই। এবং সেই কাজ আমরা প্রায় 60% এগিয়ে ফেলছি। অর্থাৎ আমাদের যে নাটকের সংগ্রহ, আমাদের যে প্রবন্ধের সংগ্রহ, এবং সেই কাজগুলো করছে। আজকেই আমার কাছে একটা প্রবন্ধ এসছে, অনলাইনেই এসছে, যে আমাকে পড়ে মতামত দিতে হবে, ঠিক আছে? তো ফলে আমরা শারদীয় সংখ্যাটা বের করবো। এবং যেহেতু আমাদের পত্রিকাটা জেলাতে প্রচুর গ্রাহক আছে আমাদের, হ্যাঁ, এবং চন্দনদা নিজে লেখেন, সম্রাট নিজে গ্রাহক, এই ব্যারাকপুরেও প্রচুর, অন্তত 8-10টা, আমি আসার পর ব্যারাকপুরে 10টা-12টা গ্রাহক হয়েছে। তো সেই গ্রাহকদের প্রচুর, আমিও বহু লেখা লিখেছি। হ্যাঁ, তুমিও লিখেছো ইসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে জেলার থেকে অলরেডি আমাদের কাছে বারবার ফোন আসছে, এই হচ্ছে যে কবে বিজ্ঞাপনটা দেবো। আমরা কিছুদিন অপেক্ষা করেছিলাম যে দেখি কি দ্বারা, আমরা 15 আগস্ট থেকে কিন্তু আমরা বিজ্ঞাপনটা নেওয়া শুরু করে দিয়েছি। এবং চন্দনদা যেটা বললো, আমিও নাম বলতে চাই না, আমার কাছেও আরো 2-3টা নাটকের পত্রিকা লেখা চেয়েছে, যেগুলোর একটা দিয়েছি, আর 2টো দেবো। আর শুধু কথা বলি, একটা আশঙ্কা প্রকাশ করছি সম্রাট এবং অপূর্বকে সাক্ষী রেখে। উত্তর পূর্ব ভারতের একটি বিশেষ রাজ্যের, সেখানে থিয়েটারের দলগুলো বিপন্ন, সমস্ত থিয়েটার দল এই মুহূর্তে বিপন্ন। কারণ সেই রাজ্যের প্রধান ঘোষণা করেছেন নাকি বলছি, যে শ্যামা সঙ্গীত মানে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বিরচিত সঙ্গীত। এই জ্ঞান নিয়ে যিনি রয়েছেন, তার সময় থিয়েটার বিপন্ন হয়, সেই বিপন্নতা যাতে আমাদের গ্রাস না করে, সেই জন্যই আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি। এবং এই বিষয়ে আমাদের অন্য আরেকদিন আলোচনার আয়োজন করতে হবে, যে শ্যামা সঙ্গীতের সঙ্গে
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কি সম্পর্ক। যাই হোক, আমাদের সময়সীমা শেষ। আমরা অন্য আরেকদিন আবার আসবো নাটকের আলোচনা নিয়ে। আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো এবং অনেক অনেক ধন্যবাদ চন্দন বাবুকে, অপূর্ব বাবুকে, সম্রাট বাবুকে আজকে আমাদের বেঙ্গল টিভি 24x7-এ এই আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। এবং ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনার অনুষ্ঠান শুনলেন। নমস্কার, সবাই ভালো না, থাকবেন। আমাদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ সঞ্চালক হিসাবে। এবং বেঙ্গল টিভিকেও ধন্যবাদ যে এরকম যে একটা- তারাও থিয়েটারের মানুষদের এরকম উদ্দেশ্যে এই একটা কথাগুলো আলোচনা বলার হ্যাঁ, জায়গাটা করে দিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আপনারা